আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিলের দ্বিতীয় অংশ দেখব। তো এখন আমরা হস্তান্তরযোগ্য দলিল আইনটা একটু দেখব। তো আমরা জানি যে আইন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা হয়। তো হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে কিন্তু আইন থাকা খুবই ইম্পোর্টেন্ট, খুবই জরুরি। তো এখন যখন কোনো আইন ছিল না, তখন কিন্তু অনেক সমস্যা দেখা দিত। তখন যেটা সমস্যা হতো, কে টাকা পাবে, কে টাকা দিবে? যখন এটা কয়েকজনের কাছে হাত বদল করা হচ্ছে, কে কার নিকট দায়ী থাকবে? এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিত। আর যেহেতু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আ পাওনাদার টাকা পরিশোধ করতে চায় না, অনেক সময়ই দেখা যায়। সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া যেতে পারে? কে দায়বদ্ধ থাকবে? কি করা যাবে? এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছিল। তো পরবর্তীতে যখন আইন আসে, সেই আইনের মধ্যে কিন্তু ডিটেইলে সবকিছু লেখা থাকে যে কে কার নিকট দায়ী থাকবে, কি স্টেপ নেওয়া যাবে, কি করা যাবে। তো এজন্যই কিন্তু হস্তান্তরযোগ্য আইনটা প্রবর্তিত হয়েছে। তো ব্যবসা বিষয়ক আইনের মধ্যে হস্তান্তরযোগ্য দলিল আইন একটি গুরুত্বপূর্ণ আইন। দেশের অভ্যন্তরে প্রচলিত অঙ্গীকারপত্র, বিনিময় বিল, চেক ইত্যাদি হস্তান্তরযোগ্য দলিল সমূহের বিভিন্ন পক্ষ যাতে তাদের আইনগত অধিকার ও প্রয়োজনীয় আইনগত প্রতিকার লাভ করতে পারে, এজন্যই ১৮৮১ সালে এই আইন পাশ করা হয়েছে। তো আমরা জানি যে চেক, অঙ্গীকারপত্র, বিনিময় বিল এই দলিলগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে। খুব ট্রান্সেকশন করা হয় এগুলোর মাধ্যমে। তো ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি ট্রান্সেকশন হয়ে থাকে এগুলোর মাধ্যমে। এজন্য এটার একটা আইন থাকা খুবই জরুরি। তো বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থের প্রচলন একটা নিঃসন্দেহে মানুষের জন্য একটা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসার ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করেছে। তো এক্ষেত্রে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এরূপ অর্থ সংশ্লিষ্ট আইনানুগ পক্ষ বিবেচিত হওয়ায় আইনানুগ কারেন্সি কখনো বাতিল ঘোষিত হলে তার বিনিময় মূল্য ফেরত পাওয়া নিয়ে কোনো আশঙ্কা কিন্তু থাকে না। তো কিন্তু অঙ্গীকারপত্র, বিনিময় বিল, চেক ইত্যাদি হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে তা চুরি, হারানো, জাল ইত্যাদি হওয়ার যেমনি সম্ভাবনা থাকে, তেমনি দায়ী পক্ষ অর্থ প্রদানে অস্বীকার করতে পারে। তো হস্তান্তরের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। তো এইসব কারণেই কিন্তু হস্তান্তরযোগ্য দলিল আইনটা এসেছে। তো বৈদেশিক বিনিময় বিলের ক্ষেত্রেও কিন্তু লেনদেনের সমস্যা হতে পারে। চেকের ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে, চেক অচল হতে পারে, চেক বাতিল হতে পারে। তো এজন্য অনেক কিছুই হতে পারে। এইজন্য ১৮৮১ সালে ব্রিটিশরা তৎকালীন তাদের উপনিবেশ আম এম উপমহাদেশে হস্তান্তরযোগ্য দলিল আইনটা পাস করে দেয়। যা আজ পর্যন্ত বাংলাদেশ সহ সব জায়গায় চালু আছে। তো এটাই হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন। আচ্ছা, তো আমরা নোট জিনিসটা কি আমরা সবাই জানি। তো নোটের মধ্যে ২ টা ভাগ আছে। একটা হচ্ছে সরকারি নোট, আরেকটা হচ্ছে ব্যাংক নোট। তো আমরা এখন দেখব সরকারি নোট কি আর এর বৈশিষ্ট্য কি। তো একটা দেশের সরকার নিজ কর্তৃক ও নিজ দায়িত্বে বিহিত মুদ্রা হিসেবে যে নোটের প্রচলন করে তাকে সরকারি নোট বলে। সরকার কর্তৃক সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে এরূপ নোট ছাপানো হয়। তো সরকার এই নোটটা ছাপায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তো কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে জনসাধারণের উদ্দেশ্যে এরূপ নোট প্রচলনের দায়িত্ব গ্রহণ করে থাকে। তো আমরা বুঝতে পারলাম সরকারি নোট জিনিসটা কি এবং সরকারি নোট কি সেটা একটু দেখি। ৳১, ৳২ আর ৳৫ যে কাগজি নোট আছে এটাই কিন্তু সরকারি নোট হিসেবে গণ্য হয়। তবে ৳৫ নোট পূর্বে ব্যাংক নোট হিসেবে ছাপা হলেও এখন কিন্তু তা সরকারি নোট হিসেবে ইস্যু করা হচ্ছে। তো বাংলাদেশে এরূপ কাগজি নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকার ইত্যাদি শব্দসমূহ লেখা থাকে এবং এর উপর সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতীক বা লোগো ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সরকারি নোটে কি থাকে। সরকারি নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকার এইসব কিন্তু লেখা থাকে। আর অর্থ মন্ত্রণালয়ের কিন্তু প্রতীক বা লোগোটা থাকে। এরূপ নোটে সরকারের পক্ষে অর্থ সচিব স্বাক্ষর প্রদান করে থাকেন। কে স্বাক্ষর প্রদান করেন? অর্থ সচিব। তো এরূপ নোট ছাপার উদ্দেশ্য হলো ব্যাংক নোটের কোনো বাহক যদি এর পরিবর্তে কোনো সরকারি নোট প্রত্যাশা করে তবে তার বাহককে যেন চাহিদা মাত্র তা পরিশোধ করা হয়। তো এগুলোই হচ্ছে সরকারি নোট। তো সরকারি নোটের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো একটু দেখব। প্রচলনকারী কর্তৃপক্ষ। তো এরূপ নোট
সরাসরি দেশের সরকার কর্তৃক নিজ দায়িত্বে ছাপানো হয়ে থাকে। এতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেন। তো আমরা বুঝতে পারছি যে এই নোট হচ্ছে সরকার কর্তৃক ছাপানো হয়ে থাকে এবং এতে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব আছেন উনি স্বাক্ষর করে থাকেন। তারপর হচ্ছে আইনের স্বীকৃতি। সরকার কর্তৃক বিহিত মুদ্রা হিসেবে এরূপ নোট প্রচলিত হওয়ায় এর বৈধতার বিষয়ে কখনো কোনো প্রশ্নই ওঠে না। এর আইনগত মর্যাদা অধিকতর সংরক্ষিত থাকে। মানে কখনোই এমন হয় না যে এই নোটগুলো ভুয়া ছাপা হবে বা জাল ছাপা হবে। তো এই নোটগুলো নিয়ে কখনোই কোনো প্রশ্ন উঠে না। তারপরের পয়েন্টটা হচ্ছে রূপান্তর অযোগ্যতা। সরকার কর্তৃক বিহিত মুদ্রা হিসেবে এরূপ নোট প্রচলিত হওয়ায় চাহিবা মাত্র এর গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে এমন প্রতিশ্রুতির প্রয়োজন পড়ে না। তো এটা কিন্তু রূপান্তর অযোগ্যতা। এতে চাহিবা মাত্র গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকবে এমন কোনো প্রতিশ্রুতির কিন্তু প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে সরকার কর্তৃক একটা গৃহীত মুদ্রা। এটা হচ্ছে রূপান্তর অযোগ্য। তারপর হচ্ছে গ্রহণের বাধ্যবাধকতা। দেশের জনগণ আইনসম্মতভাবেই এরূপ নোট গ্রহণে বাধ্য থাকে। তবে একটি নির্দিষ্ট অঙ্কের অধিক সরকারি নোট গ্রহণে কেউ আপত্তি প্রদর্শন করতে পারে। তো এমন কেউ কখনো বলতে পারবে না যে আমি এই নোট নিব না। মানুষ নিবে এটা। দিলে সবাই অ্যাকসেপ্ট করবে। কিন্তু এমন যদি হয় যেহেতু নোটটা ছোট অ্যামাউন্ট ৳১ বা ৳২ বা ৳৫ হয়ে থাকে, যদি বড় অ্যামাউন্টের কেউ ট্রান্সেকশন করে সেই ক্ষেত্রে কেউ কখনোই চাইবে না ৳১, ৳২ বা ৳৫ দিয়ে ট্রান্সেকশন করতে। সে আপত্তি প্রদর্শন করতেই পারে। তারপর হচ্ছে সীমিত ধরন। সরকারি নোট সরকারের স্মারক বহনকারী নোট। তাই এর ধরন খুবই সীমিত হয়। বাংলাদেশে ৳১, ৳২ ও ৳৫ নোট এরূপ নোট হিসেবে প্রচলিত। তো আমরা বুঝতে পারছি যে এর ধরনটাও কিন্তু খুব সীমিত হয় যেহেতু সরকারি নোট একটা সরকারের স্মারক বহনকারী নোট। তারপর হচ্ছে সীমিত ব্যবহার। সাধারণত কম মূল্য মানে এরূপ নোট ইস্যু করায় এর ব্যবহার সীমিত হয়ে থাকে। সব দেশেই সরকার ব্যাংক নোটের ব্যবহারকে মূলত উৎসাহিত করে। তো যেহেতু এই নোটটার অ্যামাউন্ট খুবই কম, তো সাধারণত দেখা যায় এর ব্যবহারটাও খুব কম থাকে এবং সরকারও কিন্তু ব্যাংক নোটের ব্যবহারকেই বেশি উৎসাহিত করে থাকেন। তো এগুলো হচ্ছে সরকারি নোটের কিছু বৈশিষ্ট্য। তো আমরা জানি যে ৳১, ৳২ আর ৳৫ হচ্ছে সরকারি নোট। এছাড়া যত নোট আছে সেগুলো হচ্ছে ব্যাংক নোট। তো সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই নোট ইস্যু করে থাকে। তো বিনিময়ের মাধ্যম হিসেবে সরকারি নোট ও ব্যাংক নোট উভয়ই বিহিত মুদ্রা বিবেচিত হলেও লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নোটের ব্যবহারই কিন্তু সর্বাধিক। তো আমরা একটু আগেই বললাম যে ৳১, ৳২ বা ৳৫ ছাড়া যত নোটই আছে যেমন ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳৫০০, ৳১,০০০ এগুলো সবই কিন্তু ব্যাংক নোট। তো এর উপর কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখা থাকে ও কেন্দ্রীয় ব্যাংকের লোগো লাগানো থাকে। আমরা কিন্তু সরকারি নোটে দেখেছি সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের নাম লেখা থাকে এবং সেখানে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের লোগো থাকে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখা থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের লোগো থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের যে মুখ্য নির্বাহী প্রতিষ্ঠানের ইনি কিন্তু এখানে স্বাক্ষর করে থাকেন। গভর্নর স্বাক্ষর করে থাকেন। তো বাংলাদেশে ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যু করে থাকেন যে আ যখন যেই গভর্নর থাকেন তার সময় কোন নোট যদি বের হয়ে থাকে উনিই কিন্তু সেই নোটে স্বাক্ষর করে থাকেন। এতে চাহিদা মাত্র এর বাহককে অর্থ প্রদানের আ নিশ্চয়তা বা প্রতিশ্রুতি উল্লেখ থাকে। এই নোটের বৈধতার প্রমাণস্বরূপ এতে যে সরকারেরও দায়িত্ব রয়েছে তা উল্লেখ করা হয়। তো এখানে কিন্তু বৈধতার প্রমাণের জন্য সরকারের দায়িত্ব রয়েছে এবং বৈধতার জন্য কিন্তু এখানে অনেক অনেক কিছু থাকে এই ব্যাংক নোটের মধ্যে যেটা দেখে বোঝা যায় যে এই নোটটা অরিজিনাল নাকি অরিজিনাল না। কারণ দেখা যায় অনেক সময় এই নোটের বৈধতা নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন উঠে। তো এটাই হচ্ছে ব্যাংক নোট। তো এখন আমরা ব্যাংক নোটের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথমেই সেটা হচ্ছে প্রচলন বা ইস্যুকারী কর্তৃপক্ষ। তো আমরা জানি বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক সেটাই হচ্ছে এই ব্যাংক নোট প্রচলন বা ইস্যুকারী কর্তৃপক্ষ। তার পরের পয়েন্টটা সরকারি বৈধতা। কেন্দ্রীয় ব্যাংক এরূপ নোট ইস্যু করলেও সরকার এরূপ নোটের দায়িত্ব নেয়ায় তা সরকারি ও আইনগত বৈধতা লাভ করে। তারপর হচ্ছে প্রতিশ্রুতির উল্লেখ।
কোনো কারণে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংক নোট অচল ঘোষণা করলে এরূপ অচল নোটের বাহককে কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ মূল্যের নতুন ব্যাংক নোট দিতে বাধ্য থাকে। নোট ছিঁড়ে গেলে বা পুড়ে গেলেও এই নিয়ম প্রযোজ্য। তারপর যেটা সেটা হচ্ছে ব্যাপক ব্যবহার, যে কোনো দেশে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক নোটের ব্যবহার সর্বাধিক। তা আমরা জানি আমাদের দেশেও কিন্তু আমরা দেখতে পাই যে ব্যাংক নোটের ব্যবহারই কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এখন আমরা দেখি ব্যাংকের আজ্ঞাপত্র কি। তো কোনো ব্যাংক শাখা তার অন্য কোনো শাখা ব্যাংকে বা তার প্রতিনিধি ব্যাংকে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশানুসারে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিদা মাত্র প্রদান করার লিখিত নির্দেশ দেয় তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে। তবে আমাদের দেশে এরূপ দলিলে শুধুমাত্র প্রাপককে অর্থ প্রদানের নির্দেশ থাকে, আর এরূপ থাকায় তা হস্তান্তর করা যায় না। তো আমরা বুঝতে পারছি যে ব্যাংকের আজ্ঞাপত্রটা হচ্ছে একটা নির্দেশনামা, যেখানে ব্যাংকের একটা শাখা আরেকটা শাখাকে বা এক ব্যাংক আরেক ব্যাংকে একটা নির্দেশ দেয় যে প্রাপককে টাকা পরিশোধ করার জন্য, অর্থ প্রদান করার জন্য। আর এখানে কিন্তু আ এই ব্যাংকের আজ্ঞাপত্র কিন্তু হস্তান্তর করা যায় না। তো এক স্থান হতে অন্য স্থানে নিরাপদে কম খরচে যেকোনো অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয়। এটি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ঋণের দলিল। এর সাহায্যে স্বল্প খরচে ও অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা যায়। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে বিভিন্ন ব্যবসায়িক ট্রান্সেকশন এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয়। এখনো কিন্তু অনেক ব্যবহার করা হয়। তো ড্রাফট গ্রাহক সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ফি সহ টাকা জমা দিলে ব্যাংক এরূপ দলিলের মাধ্যমে তার অন্য কোনো শাখার প্রতি নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে, যা প্রাপক ওই ব্যাংক শাখায় উপস্থাপন করে সহজেই ভাঙাতে পারেন। তো 1881 সালের বিনিময় বিল আইনের ৩ ধারায় বলা হয়েছে ব্যাংকের আজ্ঞাপত্রকে চেক হিসেবে গণ্য করা যায় না। কারণ এটি কোনো ব্যক্তি কর্তৃক ব্যাংকের উপর তৈরি করা হয় না। এতে চাহিদা মাত্র নির্দেশ থাকে বলে একে চাহিদা মাত্র দেয় আজ্ঞাপত্র কিন্তু বলা হয়ে থাকে। তো এটাই হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র। তো এখানে আমরা একটা ব্যাংকের আজ্ঞাপত্রের নমুনা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা পে অর্ডার জিনিসটা কি সেটা দেখব। পে অর্ডারও কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো যে দলিলের মাধ্যমে ব্যাংকের কোনো একটি শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি প্রদান করে তাকে পে অর্ডার বলে। ব্যাংকের যে শাখা এটি ইস্যু করে সেই শাখাই এটি পরিশোধ করে। চেকের মাধ্যমেও কোনো প্রাপককে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়া যায়। কিন্তু সেক্ষেত্রে চেক লেখক এর ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা রয়েছে কিনা বা ব্যাংক টাকা পরিশোধ করবে কিনা তা নিয়ে প্রাপকের সন্দেহ থাকাও কিন্তু অমূলক নয়। তো আমি এখানে একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি চেক আর পে অর্ডারের মধ্যে পার্থক্যটা কি। সাপোজ আমি কারো কাছ থেকে কোনো একটা সার্ভিস নিলাম, নিয়ে তাকে একটা চেক দিয়ে দিলাম। এবার সে চেকটা নিয়ে গেল। তো এমনও তো হতে পারে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। চেক বাউন্স হলো, হতেই পারে, তাই না? তো পে অর্ডার যদি এমন হতো আমি চেক না দিয়ে আমি আমার পাওনাদারকে পে অর্ডার দিয়েছি। পে অর্ডার দিলে যেটা হতো আমার পাওনাদার যদি পে অর্ডার নিয়ে ব্যাংকে যেত তাহলে কিন্তু ব্যাংক সেই টাকা দিতে বাধ্য থাকতো। আমার অ্যাকাউন্টে টাকা থাকুক অথবা নাই থাকুক। কারণ পে অর্ডারে ব্যাংক কিন্তু প্রতিশ্রুতি দেয় যে আমি যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে কিন্তু ব্যাংক টাকা দিয়ে দিবে। সেক্ষেত্রে পে অর্ডার নিয়ে গেলে কিন্তু ব্যাংক সাথে সাথে টাকা দিয়ে দিতে প্রতিশ্রুতি দেয়। তো তাই প্রাপক যে নিশ্চিতভাবেই অর্থ প্রাপ্ত হবে এই বিষয়ে তাকে আশ্বস্ত করার জন্য অর্থ প্রদানকারী পক্ষ কিন্তু অনেক সময় চেকের বদলে পে অর্ডার দিয়ে থাকেন। ঠিক আছে? তো পে অর্ডার দিলে প্রাপক কিন্তু অনেক বেশি সেফ ফিল করেন। যে চেকের টাকা পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু পে অর্ডারের টাকা পাবে না এমন হবে না। পে অর্ডারের টাকা অবশ্যই পাবে। তো এখানে আমরা একটা পে অর্ডারের নমুনা দেখতে পাচ্ছি।